শুরু করছি অবরুদ্ধ নিশ্চিত গল্পে পর্ব সংখ্যা 12। লেখনীতে তেজস্মিতা মর্তজা। সেদিনের ঝামেলা মিটিয়েছে হামজা। জয়কে আর ভার্সিটি মুখো হতে দেয়নি। সে গিয়ে প্রিন্সিপাল এবং সাধারণ সম্পাদকের সঙ্গে ছোট্ট একটা মিটিং করে ঝামেলা মিটিয়ে এসেছে। তা কতটা মিটেছে জানা নেই। রাতের গাড়ি জয়ের। সে ঢাকা যাবার সময় কোনোদিন কার ব্যবহার করে না, বাসে যায়। এতে তার ইন্টারেস্টটা কি তা জয় জানিস ভালো। রাত 10টার সময় দুজন হোটেলে বসে আরাম করে খেলো। এরপর দুটো সিগারেট ধরালো। জয় সিগারেটে টান দিয়ে হামজাকে বলল, আমি 3 দিনের ভিতর ফেরার চেষ্টা করব, তুমি ছেলেদের অ্যালার্ট থাকতে বলো। আর এত চিন্তা করিও না হুদায়। তোমার যে প্রতিবন্ধীগুলা ভোট করতেছে তাদের লোক টাকা দিয়েও ভোট দেবে না। একটাই অপশন তাদের কাছে, তুমি। মাঝার সুস্থ হতে হতে ইলেকশন শেষ হয়ে যাবে, খুব খারাপ কিছু হবে না। হামজা কথা না বলে সিগারেট ঠোঁটে নেয়। বের হবার সময় জয় একটা পরনে হাফ স্লিভ টি শার্ট পরেছে, জ্যাকেট অথবা গরম কাপড় কিছুই নেই। ওভাবেই দৌড়ে ছাদে গেল। কবুতরের ঘরে পানি দেওয়া দরকার। সে চলে গেলে তোর কতটুকু যত্ন করবে এদের তা বলা যায় না। ফোনের ফ্ল্যাশ চালিয়ে ভালোভাবে দেখলো কবুতরগুলোকে। একা একাই 2-4টা কথাও বলল কবুতরদের সাথে। নেমে এসে তরুকে শাঁসালো। কবুতরদের যেন ঠিকমতো পরিচর্যা করা হয়, নয়তো বাড়ি ফিরে সবগুলোকে লাথি মেরে বের করবো বাড়ি থেকে। ঘড়িতে 10:30 বাজে। বের হওয়ার আগ মুহূর্তে রিমির কথা মনে পড়ল। ওকে একটু জ্বালানো দরকার বের হওয়ার আগে। রিমি কাপড় ইস্ত্রি করছিল। জয় লম্বা করে একটা সালাম দিল, যেন কত দূর থেকে মেহমান এসেছে। রিমি তাকালো, কথা বলল না। রেগে আছেন কার উপরে? আমার উপরে? রেগে কেন থাকবো? মহিলা মাইন্সের রেগে থাকার জন্য কোনো বিশেষ কারণ দরকার হয় না। রিমি ঠেস দিয়ে বলল, হ্যাঁ আপনি যখন বলছেন তখন তাই। আফটার অল নীলকের ব্যাপারে আপনার খুব জানাশোনা আছে বোধ হয়। গায়ে মাখলো না জয় কথাটা। প্যাচ প্যাচে হাসি হাসলো। আছে বলেই তো বলছি, সে যাকে পরীক্ষা দিতে যাচ্ছে। আপনার আল্লাহ নামের একটু দোয়া কালাম পড়ে ফুটো দিয়ে দেন। আমার তো মাটা নাই, দোয়া টোয়া চাইবো কার কাছে? আপনার আবার দোয়া লাগে নাকি? আপনি দোয়াতে বা আল্লাহতে বিশ্বাস করেন? জয় কথা বলল না। রিমি বলল, মা নেই তো কি হয়েছে, মামি তো আছে, তার কাছে গিয়ে দোয়া চান। জয় বসলো বিছানার ওপর। ভাবি, ভাই এমনিতেই খুব টেনশনে আছে, বোঝেন তো কত দিকের চাপ। ইলেকশনের ঝামেলা তো বোঝার কথা আপনার, তার উপর চারিদিকে বহুত ফ্যাসাদ লেগে আছে। এই সময় ভাইয়ের দরকার আপনাকে, অথচ সপ্তাহ হয়ে গেল আপনি কথা বলেন না। কোনো কিছুতেই আপনার উপস্থিতি দেখা যাচ্ছে না। ভাইয়ের মুখের দিকে তাকালে বোঝা যায় তার উপর দিয়ে কি চলে যাচ্ছে। এখন খুব করে তার আপনাকে দরকার। আপনি তার বউ, তার পেরেশানি দূর করতে আপনার বিকল্প নেই। রাগ করে থাকবেন না এখন আর। আমিও থাকবো না কয়েকদিন ভাইয়ের পাশে। আপনিও মুখ ফিরিয়ে থাকলে। এবারে গলার নরম স্বর পরিবর্তিত হয়ে জয়ের নিজস্বতা এলো। সমস্যা বা ঝামেলা যদি আমায় নিয়ে হয়, আমি তো আর ক্ষমাটমা চাইবো না, জানেনি। অথবা আফসোসও করবো না। আপনি কিসের আশায় লেগে থাকবেন তাহলে? অন্তত যতদিন বেঁচে আছি এভাবেই চলবে হয়তো। তাই বলে তো আর চিরদিন লেগে থাকতে পারবেন না। তো কদিন আগ আর পিছ, কেননা এখনই ঠিক হয়ে যান। আমি জিনিসটাই এমন ভাবি, যেখানেই আমার অবস্থান তার আশেপাশে কিছু না কিছু ক্ষয় হয়। এটা আমার নিজস্বতা বলা চলে, মেনে নিন। আসি, ভালো থাকবেন। অকপটে নিজের অশিষ্টতা স্বীকার করে বের হয়ে গেল জয়। হামজা বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সোফার হাতলে ঝুলানো শাল চাদরটা ওড়নার মতো করে গলায় পেঁচিয়ে নিল। বাস স্ট্যান্ডে গিয়ে 2টো টিকিট কাটলো হামজা। পুরো 2টো সিট জুড়ে একা লাগে জয়ের। পাশেই চায়ের দোকানে বসে দুজন 2 কাপ চা খেলো। এক প্যাকেট সিগারেট কিনে নিল জয়। ঘাড়ে গামছার মতো করে ইয়ারফোন ঝুলছে। বাসে ওঠার আগে হামজা জয়কে অন্ধকারের দিকে নিয়ে গেল। এদিক ওদিক তাকাতে তাকাতে জয়ের হাতে চাদরের আড়ালে তার সেমি অটোমেটিক পিস্তলটা তুলে দিল। জয় বিরক্ত হলো। এই শালার কি দরকার? ও আমার হাতে থাকলেই একটা পাপ কাজ হয়ে যাবে। তার চেয়েও বড় কথা, আমি বিপদ ক্ষেত্র থেকে দূরে যাচ্ছি। তুমি থাকবে এখানে, মালটা তোমার দরকার হবে। হামজা গম্ভীর স্বরে বলল, চুপচাপ এটা প্যান্টের বেল্টে গুঁজে ফেল। আমার বাপ হওয়ার চেষ্টা করবি না। আর এটা তোকে পাপ করার জন্য নয়, বরং সেলফ ডিফেন্সের জন্য দিচ্ছি। এই বাসেও তোর সাথে মৃত্যুর দূত যেতে পারে। বাসে ঘুমিয়ে পড়িস না যেন। ইয়ারফোনে সাউন্ড হাই রাখবি। পরীক্ষা শেষ করে 1 ঘন্টাও ওখানে দেরি করবি না, সোজা দিনাজপুরের বাস ধরবি। কথা শেষ করে একটা ছোট্ট পকেট ছুরি এগিয়ে দিল হামজা। এটা পকেটে রাখ, ভালোভাবে পরীক্ষা দিস। এসব কোনো চিন্তা মাথায় রাখার প্রয়োজন নেই। পরীক্ষা খারাপ হলে আমার কাছে জায়গা হবে না তোর। সুতরাং সম্পূর্ণ মনোযোগ যেন শুধু পরীক্ষায় থাকে। আর বাসের জানালা খোলা রাখবি না। আর টি শার্টই বা পরেছিস কেন? ওটা সহ প্যান্টটাও খুলে ফেল, খুব গরম পড়েছে তো। পৌষ মাস বলে কথা, চারিদিকে খুবই গরম। জয় হেসে ফেলল নির্লজ্জের মতো। জ্যাকেট আনিনি সাথে, আমার তো শীত লাগে না, জানোই তো। কবিরকে বলে দিয়েছি, ও সবসময় থাকবে তোমার সাথে।
মামাকে রাত বিরাতে বের হতে দিও না। হামজা নিজের জ্যাকেটটা খুলে ফেললো। জয় নিষেধ করার সাহস পেল না। এই পাবলিক প্লেসে হামজা ঠাস করে একটা চড় মারলে মানিজ্জত থাকবে না। জ্যাকেটটা কনুইয়ে বাঁধিয়ে পিস্তলটা প্যান্টে গুজে চাদর জড়িয়ে নিল গায়ে। বাসে উঠতে গিয়ে আবার দৌড়ে ফিরে এলো। লাইটার বা দিশালাই কিছুই নাই আমার সাথে, লাইটারটা দাও। হামজা লাইটার বের করলে তা হাতে না নিয়ে আলতো করে একবার বুকে বুক মেশালো জয়। পরে লাইটার নিয়ে দৌড়ে গিয়ে সবে চলতে শুরু করা বাসে উঠে পড়লো লাফিয়ে। পরদিন অন্তু ইন্ট্রোডাক্টরি অ্যানথ্রোপোলজি পরীক্ষা। অন্তুর মনে হয় নৃবিজ্ঞান হলো সবচেয়ে বাজে সাবজেক্ট সমাজ শিক্ষা বিভাগে। বাকিগুলোও ভালো না, তবে এটা অসহ্যকর। অনেকক্ষণ যাবৎ আব্বু ডাকছে খাওয়ার জন্য। অন্তু ঠিক মতো জবাবও দিতে পারেনি। দরজার বাইরে থেকে অনুমতি চাইলেন আমজাদ সাহেব। আসবো? অন্তু বিরক্ত হলো। আব্বু এই স্বভাবটা হয়তো কখনোই যাবে না। আমার ঘরে ঢুকতে তোমার অনুমতি কিসের শুনি? আমজাদ সাহেব বরাবরের মতো জবাব না দিয়ে ভেতরে এসে দাঁড়ালেন। চল, আমি খেতে বসবো। আচ্ছা, তুমি খেয়ে নাও, আমি সময় পেলে খেয়ে বের হব। আমি খেতে বসবো? আব্বু, আমি পরে খাচ্ছি, ক্ষুধাই লাগেনি, মানে রুচিই পাচ্ছি না। ধমকে উঠলেন আমজাদ সাহেব। কিন্তু আমি এক্ষুনি খেতে বসবো। অন্তুও হার মানলো, তাকিয়ে থাকলো আব্বুর দিকে। ঘি রঙা শাল জড়ানো লম্বাটো চেহারা, চাপদাড়িতে মেহেদি। আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন, তাকিয়ে আছিস কেন? একটু বসো তো আব্বু। ছড়িয়ে থাকা বই খাতাগুলো সরিয়ে দিল অন্তু। আমজাদ সাহেব বসলেন। জিজ্ঞেস করলেন, এভাবে চেয়ে আছিস কেন? কি হয়েছে, প্রস্তুতি ভালো তো? অন্তু খাতা এগিয়ে দিলেন। তাতে চোখ বুলিয়ে বললেন, লেখার লাইন এখনো ঠিক মতো সোজা হয়নি। অন্তু হাসলো। আমি কি সোজা হয়েছি? আমি বেত হাতে করা বাদ দিয়েছি যে। অন্তু হেসে ফেললো। বেত হাতে করলে? ইস, খামোখা ভয় পেতাম। তখন যদি বুঝতাম তুমি শুধুই ভয় দেখাতে বেত দেখাচ্ছ, এত ডিসিপ্লিনড ভালো মেয়ে হতাম না আমি, প্রমিস। হেসে ফেললেন আমজাদ সাহেব। এখন বেত হাতে তুললে ঠিক মারবো। চল, তোর আম্মা বসে আছে। দেরি হলে ছোটখাটো একটা ঘূর্ণিঝড় বয়ে যাবে। একটা প্রশ্ন করব? না, আগে খেতে চল। ঠান্ডাবাজি আমার সাথে না। না খেয়ে পরীক্ষা দিতে কেউ চাই? অন্তু কিছুক্ষণ চেয়ে রইল আব্বুর দিকে। চোখ দুটো সজল হয়ে উঠল। অল্প পানি ছলছল করে উঠল। হুমায়ুন আহমেদ বলেছেন, হিমুরা পকেটের টাকা নিয়ে ঘোরে না। অন্তু সেটাকে নিজের মতো করে বলে, অন্তুরা কান্না করে না। আজও একবার নিজেকে কথাটা বলে গলাটা কড়া করার চেষ্টা করলো। আব্বু, সবার না তোমার মতো আব্বু হয় না, তাই না? হাসলেন আমজাদ সাহেব। আমি কেমন রে অন্তু? অন্তু বুঝিয়ে বলতে পারে না মুখে এ কথা। তার কান্না পাচ্ছে, কিন্তু অন্তুরাজের কাঁদে না। সে কান্না গিলে বলল, মোটামুটি ভালো না। ফের হাসলেন আমজাদ সাহেব। আমি জীবনে বিশেষ কিছু দেইনি তোকে, শুধু নিজের কর্তব্য পালন করার চেষ্টা করেছি। শেষ অবধি সেটাও সুষ্ঠুভাবে পালন করতে পারিনি। সেসব ধরে রাখিস না। আমার তো মা নেই, তোকে মাঝে মধ্যেই মামা বলে ডাকি। এই সুযোগটা কেনার সামর্থ্য আমার নেই। তুই বিনামূল্যে দিয়ে রেখেছিস, তার বদলে কি দিতে পেরেছি তোকে? অন্তু সহ্য করতে পারলো না। বুকের ভার বাঁধ মানবে না বেশিক্ষণ। চোখ বুঝে অনুরোধ করার মতো করে বলল, চুপ করো আব্বু, চুপ করো। নিজেকে সামলালো। আব্বুর দিকে তাকিয়ে অন্তিকের কথা মনে পড়ে মুখ মলিন হতে গিয়েও হলো না। যারা কম হাসে তাদের হঠাৎ হাসি মিলিয়ে দেওয়ার সাহস অন্তুর নেই, বিশেষ করে আব্বুর। হুট করে আব্বুর উরুতে মাথা রেখে শুয়ে পড়ল। এভাবে ছোটবেলায় সে আব্বুর উরুতে মাথা রেখে পড়া শিখত আব্বুর কাছে। ওভাবেই ঘুমিয়ে গেলে আমজাদ সাহেব আবারও ডেকে তুলতেন জোর করে খাওয়ার জন্য। নিষ্ঠুর লাগতো তখন আব্বুকে কাঁচা ঘুম ভাঙিয়ে ভাত খাইয়ে দেওয়া, সকালে টেনে তুলে স্কুলে নিয়ে যাওয়া। অন্তুর রাস্তাটা কোনোদিন আব্বুর হাত জোড়ায় পার হয়নি, এমনটা হয়নি কখনো। একটা আঙুলের মাথা ঠিক ধরতই, পুরো হাত ধরলে সে আব্বুর ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়বে, নিজের ওপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে। অথচ আব্বুর হাতের আঙুল ধরা ছাড়া সে পার হতেই জানে না। আমজাদ সাহেব অন্তুর উস্কো খুস্কো চুলে হাত রেখে বললেন, চল খেয়ে নি, তোর মা আজ বাড়ি ছাড়া করবে না হলে আমাদের। হঠাৎই নিজের জীবনে আবু সত্তাটার সমস্ত টুকু উপস্থিতি যেন বুকের ভেতর এক থলে তরল আবেগ হয়ে জমেছে। ভার অনুভূত হচ্ছে বুকের ওপর সেই তরল। চোখ ফিরিয়ে নিল। বই খাতা গোছাতে গোছাতে আনমনে নিজের স্বভাবসুলভ দৃঢ় গলায় বলল, আব্বু শোনো, তুমি আবার কোনোদিন আমায় রেখে চলে যেও না, বুঝলে? আমি কিন্তু রাস্তাটা পার হতে শিখিনি এখনো। তুমি না জোর করলে খেতে যাওয়ার অভ্যাসটা এখনো হয়নি। আরো অনেক সমস্যা আছে। আমজাদ সাহেব কেমন করে যেন হাসলেন। শিখে যাবি সব। মানুষ অভিযোজন ক্ষমতা সম্পন্ন প্রাণী। সামাজিক কোনো মানুষকে জঙ্গলে ফেলে দিয়ে আসলে সে চার পায়ে চলতে অবধি শিখে যায় বেঁচে থাকার তাগিদে। অন্তু দিশেহারা হয়ে ডাকায়, অস্ফুটে ডাকে, আব্বু। থেমে আবারও ডাকে, তোমার যাওয়ার সময় হলে আমায় সঙ্গে নেবে প্লিজ।
আমি আত্মনির্ভরশীল, কিন্তু তোমার আঙুলের ডগা আঁকড়ে ধরে যে অংশ দিয়ে ওইটুকু তো ফাঁকা। তোমার আঙুলটাকে সর্বক্ষণ খুব দরকার আমার। অন্তুর কণ্ঠে শাসনের স্বর, অথচ গলাটা গুলিয়ে আসছে, থরথরিয়ে কাঁপছে ঠোঁট দুটো। একসময় এবার থুতনিটা ভেঙে এলো অন্তুর অন্যদিকে ফিরে। আমজাদ সাহেব প্রাণ ভরে মুচকি হাসলেন। হাই স্কুলের প্রবীণ প্রিন্সিপাল একবার বলেছিলেন, বুঝলে আমজাদ, অন্তু হলো তোমার ফটোস্ট্যাট কপি, কিন্তু বোধহয় মেশিনের গড়বড়ে ছেলে না হয়ে মেয়ে হয়ে গেছে। অন্তুরা জানে না বাপেরও অন্তুর মতোই মুখ ফুটে না তাদের। কেউ চিরকাল থাকে না, যিনি থাকবেন তিনি তোর রব। আমি কেবল মাধ্যম একটা, আর তুই আমার আমানত। এই ক্ষণস্থায়ী সাক্ষাতে এত মায়া লাগাতে নেই অন্তু। মায়া মূর্খদের দেহে পরজীবীর মতো বাস করে, শুষে শুষে খেয়ে ফেলে তাদের জীবন রসকে। তুই তা নিজের ভেতরে একদম রাখবি না। অন্তু নিজের ওপর বিরক্তিতে নাক মুখ কুঁচকে শক্ত গলায় বলল, আব্বু, হুট করে এত বুকে হাহাকার লাগছে কেন বলো তো? আমজাদ সাহেব হেসে হাত নেড়ে ইশারা করলেন, এদিকে আয়। অন্তু মেঝেতে বসে আব্বুর উরুতে মাথা ঠেকায়। কখনো এভাবে প্রকাশ করা হয়নি এসব, আজ ঠেকানো দায়ী হচ্ছে। অন্তুর মাথায় হাত রাখলেন তিনি, আমি আছি, যতদিন আছি আমি আছি। আমি না থাকার কালে যা আসবে তোর ওপর, তার দায় আমায় দিস না। সাধারণ এক মানুষ হয়ে এত ওজন বয়ে নিতে পারবো না আমি। অন্তু মুখ তুলল। তিনি হাতটা শক্ত করে চেপে ধরলেন অন্তুর। যেন এক অদম্য সাহস তিনি অন্তুর ভেতরে প্রবেশের চেষ্টা চালালেন। আমি থাকবো না চিরকাল, কিন্তু তোকে নিজের জীবদ্দশা কাটিয়ে তবে রবের কাছে ফিরতে হবে। জীবন একটা চক্র, জীবন একটা রণক্ষেত্র। সেখানে তোর হাতিয়ার হলো আত্মবিশ্বাস, আর ঢাল তোর ধৈর্য। এই দুটোকে সবসময় শান দিয়ে পিঠে সজ্জিত করে রাখবি। মনে রাখবি, ধৈর্য নামক ঢালটা যেন বেশ পুরো হয়, ছোটখাটো আঘাতে তার কণাগুলো ছিটকে না যায়। যে পথে পা বাড়াতে চলেছিস, এই সমাজ তোকে ভালো রাখবে না অন্তু। ভালো থাকাটা ঠিক আমারও পছন্দ নয়, কারণ যেখানে এই জগৎ সংসারে ভালো থাকার একমাত্র অপশনটা হলো অন্যায়ভাবে জীবনযাপন, সেখানে ন্যায়কে অবলম্বন করে ভালো থাকতে চাওয়ার বোকামি আমি করিনি। তাই তোকেও আর বাধা দিইনি এই দুর্গম পথে এগিয়ে যাওয়া থেকে। আমজাদ সাহেব হাঁটতে হাঁটতে বললেন, সবসময় মনে রাখবি, যা ঘটছে তা ভয়ঙ্কর নয়, কারণ তা তোর সামনে রয়েছে। সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে তা মোকাবিলা করতে পারবি তুই। কিন্তু ভবিষ্যতে যা ঘটবে তার সম্বন্ধে তোর কিঞ্চিত ধারণা নেই। সুতরাং সেটা হলো বেখবরে উঠে আসা তাণ্ডবপূর্ণ ঝড়, যার পূর্বাভাস বা সচেতনতা নেই তোর কাছে। আর যা সম্বন্ধে জানিস না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না, তাই সেটাই হয় ভয়ানক। অর্থাৎ ভবিষ্যতে যা আসছে তার তুলনায় সামনে থাকা বিপদ খুব নগণ্য, দুর্বল এক ফাঁড়া মাত্র। ভবিষ্যতের অজানা বিপদের চেয়ে এটা দুর্বল, আর এই দুর্বল বিপদের চেয়ে তুই বহুগুণ শক্তিশালী, বহুগুণ। অন্তু আজ অব্দিও কোনোদিন আব্বুকে ছাড়া কোনো ছোটখাটো পরীক্ষাও দিতে যায়নি। তিনি স্যান্ডেল খুঁজে পেলেন না, পরে দেখলেন অন্তু তা পরিষ্কার করছে একটা কাপড় ঘষে। গম্ভীর হলেন আমজাদ সাহেব, তোকে নিষেধ করেছি না এসব করতে? স্যান্ডেল পায়ের জিনিস, তা আবার ঘষে মেজে পরিষ্কার করার কি আছে? সুফিয়ানা ভালো না, তুই আর কোনোদিন স্যান্ডেল পরিষ্কার করবি না। অন্তু পাত্তাই দিল না। রাস্তার ধারে দাঁড়িয়ে বরাবরের মতো আব্বু আঙুলের ডগাটা নিজের তর্জনীর আঙুলে দিয়ে জড়িয়ে ধরেছিল অন্তুকে। ভার্সিটিতে ঢুকে বুকের কম্পন বাড়ল। না জানি কোন দিক থেকে জয়ামির এসে দাঁড়ায়। আমজাদ সাহেব ফাইলটা অন্তুর হাতে ধরিয়ে দিয়ে কিছুক্ষণ উপদেশ দিলেন। কেন অন্তু কিন্ডার গার্ডেনের শিক্ষার্থী এবং সে যাচ্ছে পরীক্ষা দিতে, তাকে শিখিয়ে পড়িয়ে দিচ্ছেন আমজাদ সাহেব। অন্তু হাসলো। আমজাদ সাহেব পকেট থেকে 100 টাকার একটা নোট বের করে বললেন, আবার নিতে আসতে হবে নাকি? একা চলে যেতে পারবি? অন্তু ঘাড় নাড়ল, আসতে হবে না, আমি চলে যাব। যতক্ষণ অন্তু বিল্ডিং এর ভিতরে ঢুকে বারান্দা পার হলো, ততক্ষণ অপলক চেয়ে রইলেন আমজাদ সাহেব। অন্তু আড়াল হলে অল্প সিক্ত চোখটা ওপরের দিকে তুলে ভেজা ভাবটা শুকানোর চেষ্টা করলেন। আজ অন্তু 2য় বর্ষের ফাইনাল দিতে ঢুকছে, কদিন পরে এলএলবি চূড়ান্ত পরীক্ষায় বসবে। তখনও এভাবেই গিয়ে চাতক পাখির মতো চেয়ে থাকবেন তিনি অন্তুর বের হবার অপেক্ষায়। কদিন বাদে মাস্টার মশাই থেকে তিনি অ্যাডভোকেট মেহজাবিন আরমিন অন্তুর বাবা হতে যাচ্ছেন। বুকটা ভরে উঠল, চোখটা জ্বালা করতে লাগলো খুব। অন্তুটাও বড় হয়ে গেল। এই তো কদিন আগে হাত ধরে স্কুল ড্রেস পরে মাথায় 2 ঝুঁটি করে স্কুলে যেত অন্তু। আমজাদ সাহেব চোখ ফেরালেন, আস্তে করে হেঁটে বেরিয়ে এলেন ভার্সিটির ফটক পেরিয়ে। পরীক্ষা শেষ না করতেই পিয়ন এলো হলে। অন্তু তখন হিমশিম খাচ্ছে লেখা শেষ করতে। অল্প সময় বাকি, লেখাটা অনেক। তার মাঝে পিয়ন জানালো মনোয়ারা রহমান নিজের কক্ষে ডেকে পাঠিয়েছেন আরমিনকে। মনোয়ারা রহমান চেয়ারে হেলান দিয়ে চোখ মুছেছিলেন।
অন্তু অনুমতি চাইলে চোখ মেলে বললেন, এসো। অন্তু চেয়ারে বসলো। মনোয়ারা চশমা চোখে আঁটলেন। অন্তুকে দেখলেন দুবার, পরে বললেন, বুঝতে পারছো তো কেন ডেকেছি? জি বুঝতে পারছি। জয় আর তোমার সম্পর্ক কতদিনের? অন্তুর মস্তিষ্ক হুটহাট বিষয়টা ধরতে পারল না। কয়েক সেকেন্ড পর হুট করে কথাটা বোধগম্য হতে কপাল টান করল। কেন যেন মনে হলো ম্যাম ওকে ভড়কাতে বলেছেন কথাটা। অন্তু বলল, আমাদের কোনো সম্পর্ক নেই ম্যাম। নেই, ছিল তো। সেটা কতদিনের? মনোয়ারা আশা করেছিলেন অন্তু থতমত খাবে, অবাক হবে অথবা লজ্জা পাবে, আর নয়তো উত্তেজিত হয়ে উঠবে। অথচ ওনাকে অবাক করে দিয়ে অন্তু শান্ত চোখে চেয়ে জিজ্ঞেস করল, এ কথা কোথা থেকে শুনেছেন? সম্পর্ক ছিল কিনা সেটা বলো, থাকলে কতদিনের ছিল? কঠিন হতে চাইলেন মনোয়ারা রেহমান। অন্তু নির্বিকার স্বরে বলল, আমি এবং জয় এই দুটো শব্দের সাথে সম্পর্ক শব্দটা মাত্রাতিরিক্ত বেমানান ম্যাম। কথাটা আপনি হয় আমাকে ডিস্ট্র্যাক্ট করতে বলেছেন, অথবা যদি কারো কাছে শুনে থাকেন তবে সেটা গুজব ছিল। বাস্তবতা একেবারেই ভিন্ন। মনোয়ারা কপাল জড়ালেন। এ মেয়ে এতটা নির্লিপ্ত, স্পষ্টভাষী আর তীক্ষ্ণ বুদ্ধিধার। কে বলেছে এই কথা ম্যাম? মনোয়ারা অন্তুর কথা অগ্রাহ্য করে বললেন, মেকআপটা খুলো। অন্তু বলল, ঠিক আছে খুলছি। মনোয়ারা কয়েক সেকেন্ড যাবৎ খুঁটিয়ে দেখলেন, চোখ ফিরিয়ে বললেন, এসবের মাঝে ফাঁসলে কি করে মেয়ে? অন্তু শ্বাস নিল একটা, ঠোঁট কামড়ে বলল, জানি না ম্যাম। কিভাবে কোথা থেকে জলের প্রবাহ কোথায় গড়াচ্ছে কিছু বুঝতে পারছি না। মনোয়ারা এতক্ষণে সম্পূর্ণ মনোযোগ অন্তুর ওপর নিক্ষেপ করলেন। হাত দুটো একত্র করে টেবিলে কোনোই ঠেকিয়ে জানালেন, জয় পাগল। পাগল ঠিক না, তাণ্ডব। পাগলরা তো মানুষ নিয়ে খেলতে জানে না, মজাও পায় না তা করে, কিন্তু জয় ক্ষুধার্ত পশুর মতো। হিতাহিত জ্ঞান শূন্য। কি করেছিলে? ওকে অপমান করেছিলে? এতটা বিদ্রোহী হওয়া শরীরের পক্ষে ক্ষতিকর, বুঝলে? ভার্সিটিতে র্যাগিং খায়নি কে? তবুও মুখ বুজে থাকে কেন? এ ব্যাপারে আগে শোনোনি কোনোদিন? শুনেছি তো অনেক কিছুই, তবে তা আমার ভেতরে কোনো সহনশীলতা আনেনি, বরং ক্ষিপ্ত করেছে। মনোয়ারা অস্পষ্ট দীর্ঘশ্বাস ফেললেন। সমাজটা ক্ষমতার, আর ক্ষমতা সব জয়দের। তুমি একটা সাধারণ মেয়ে এত বড় প্রতিরোধ করবে? তোমার অতি মূল্যবান সম্মানকে জয় সাবানের মতো পানিতে ভিজিয়ে ঘষে ঘষে একটু একটু করে ক্ষয় করবে। প্রত্যেকদিন পানিতে ভেজাবে, ফেনা উঠবে। তোমার সম্মান ক্ষয়ে ধুয়ে যাবে পানির সাথে, কারণ জয় বাঁধনহারা আর বেপরোয়া। অন্তুর ভেতরটা অস্থির হলো, তবুও অটল রইল তার ধৈর্যে। মনোয়ারা বললেন, ধৈর্যের এত ঘাটতি তোমার মতো বুদ্ধি মেয়ের সাথে মানাচ্ছে না মেয়ে। এই যে শীতল, কঠোর, কেয়ারলেস ভাবটা, এটার আসল প্রয়োজন ছিল জয়ের সামনে। এর জন্য ক্ষতিগ্রস্ত হবে তুমি। দৃঢ় হলো অন্তুর কণ্ঠস্বর। ম্যাম, নিজের সামনে নিজের আত্মমর্যাদাকে এক কোপে বলি হতে দেখেও ধৈর্য ধারণ করার মতো পুরো ধৈর্য আমার নেই। তার ফলে ক্ষতি আমার হবে এও জানি, এবং তা মঞ্জুর। আমার ধৈর্যের প্রাচীর এইসব ক্ষেত্রে খুব পাতলা এবং মসৃণ। নিজের অজান্তেই তা ছিঁড়ে প্রতিরোধ বেরিয়ে আসে। জানি এটা বোকামি, তবে এই বোকামিকে এড়ানোর জন্য মোটা চামড়া আমার নেই। মনোয়ারা অদ্ভুতভাবে হাসলেন। আমাদের সমাজে ক্ষমতাবানদের দুটো ধরন আছে আরমিন। কেউ কেউ ক্ষমতার জোরে তৎক্ষণাৎ থাবা দিয়ে ধরে, আর কেউ ছাই হাতে মাখিয়ে নিয়ে আস্তে আস্তে যত্ন করে ধরে। তবে ভয়ানক হলো দ্বিতীয়টা। ছাই দিয়ে মাছ ধরলে আর ছুটতে পারে না, জানো তো? জয় খুব জেদি। তোমার অপমানগুলো কতটা বাজেভাবে পুষে রেখেছে ভেতরে তা জানা নেই আমার। ওর চিন্তাধারা আর সবার মতন না। ও বহু পুরনো জিনিস পুষে রেখে খুব জঘন্যভাবে তার কর্জা চুকিয়ে নেয়। জয় তা করবে বলছেন? জয় জ্বলন্ত, কিন্তু জানো তো, আগুনের চেয়ে পানি মারাত্মক। পানির ছিটায় আগুনকে নেভাতে মুহূর্ত সময় লাগে। যেখানে আগুনের পানিকে বাষ্প করে খুব সামান্য পরিমাণ অবস্থার পরিবর্তন করতেও অনেকটা সময়ও একই সঙ্গে বাহ্যিক তাপ প্রয়োগের প্রয়োজন পড়ে। অন্তু যেন কিছু বুঝল। ম্যাম বুঝে পানির হদিস দিলেন, যার থেকে অন্তুর অতি সাবধানতা দরকার। মনোয়ারা বললেন, যখন জয় অনার্স প্রথম ইয়ারে ভর্তি হলো, এক ছাত্র নেতার সাথে ঝামেলা হয়েছিল। ছেলেটা জয়কে লেজ কাটা বেজন্মা বলেছিল। জয় হেসেছিল সেই দিন। 2 বছর পর সেই ছাত্র নেতা বেরিয়ে গেল অনার্স শেষ করে। ততদিনে জয় একটা পাকাপোক্ত খুঁড়ি গেটে ফেলেছিল ছাত্র সংগঠনে।
এর মাঝেই হামজা সাধারণ ছাত্রকর্মী থেকে ক্রমান্বয়ে পদোন্নতি পেল। এরই মাঝে এমন বহুত কর্মকাণ্ড দুজনে করে ফেলেছিল, যাতে করে দুজন আলোচনায় এসেছিল। মানুষ ওদের চিনেছিল। ওরা লেগে গেল গণসেবায়। ধীরে ধীরে নেতৃত্ব ছড়ালো দুজনের। লোকজনের মনোযোগ পেয়ে গেল হামজা। ছাত্ররা দিন দিন জয়ের পেছনে স্রোতের বিপরীতে ছুটে আসা পিঁপড়ের মতো ভিড় করতে শুরু করলো। সেই বছর সেই ছাত্রনেতার বোন ভর্তি হলো ভার্সিটিতে। রাতের বেলা গার্লস হোস্টেলের দেয়াল টপকে রুমে গিয়ে জয়ের পার্টির দুটো ছেলে মেয়েটাকে নোংরা স্পর্শ করেছিল। ভিডিও বানিয়েছিল সেইটার। সেটা পরের দিন পুরো ভার্সিটি দেখলো। ছেলে দুটোর মুখ চেনা গেল না। সেই ছাত্রনেতা এলো। জয় সামান্য হেসে বলেছিল, ভাই, আপনি যে কারণে আমাকে বেজন্মা জারোজ লেজকাটা বলেছেন, সেই কারণটা যথেষ্ট ছিল না এই নামগুলো ধারণ করার জন্য। এজন্য এই গালিগুলো আমার উপর জায়েজ হওয়ার মতো ঘটনা ঘটিয়ে দিলাম। আমি যা না তা বলে গালি দিয়ে আপনি মিথ্যাবাদী আর পাপী কেন হবেন বলুন? আমার বাম্মা নেই, কিন্তু জন্ম তো আমায় অবৈধভাবে দেয়নি। কিন্তু আপনি বকলেন তা বলে। তাতে হয় আমার নিজেকে প্রমাণ করতে হতো যে আমি অবৈধ না, অথবা অবৈধদের মতো কাজ করে প্রমাণ করতে হতো যে আপনি ঠিকই বলেছেন। আপনি যা বলেছেন তাই কায়েম হোক। আমি আপনার গালাগালির জন্য নিজেকে উপযুক্ত করে নিলাম। তারপরের দিন সেই মেয়ে আত্মহত্যা করল। মনোয়ারা অদ্ভুতভাবে হাসলেন এ পর্যায়ে। আমরা যে বিষয়টাকে সিম্পলি চিন্তা করি, ও সেটাকে জটিলভাবে কঠিনভাবে সাজায়। ও রাজনীতিতে এসে বহুভাবে জখম হয়েছে। এই জয় আমির একটা ছেলে নয়, একটা ধ্বংসাত্মক সত্তা। সে মার খেয়েছে, শরীরে সেসবের গর্ত রয়ে গেছে। আর কি কি হয়েছে ওর সঙ্গে তা জানার উপায় নেই। ও নিজেকে প্রকাশ করে না, ব্যাপক সমালোচিত হয়েছে, কিন্তু কেউ ওকে এড়াতে পারেনি। অন্তু কেমন করে যেন হাসলো। আমার মনে হচ্ছে আপনিও এড়াতে পারেননি। খুব আগ্রহ ভরে ব্যাখ্যা করছেন লোকটার নোংরামি। তোমাকে জানাচ্ছি, সবশেষে জয়ের কর্মকাণ্ড আসলেই জারজ সন্তানদের মতোই। ওর জিদ ওকে এই পদ দিয়েছে, পাওয়ার দিয়েছে। আবার দিন শেষে দুই ভাইয়ের নিখুঁত চতুরতা জনগণের কাছে ওদের সব কুকর্মকে ছাপিয়ে নেতা করে তুলেছে। আমাদের দেশের লোকজন খুব ভুক্তভোগী। তারা অল্প একটু সুবিধা পেলেই যে কারো যে কোনো রকম নোংরামি ভুলে তাকে সালামি ঢুকতে শুরু করে। সমাজবিজ্ঞানের অধ্যাপক হিসেবে সমাজ সম্বন্ধে এটা ধারণাটুকু তো স্পষ্ট। অন্তু যেন চেয়ারের সাথে মিশে যাচ্ছিল। জয়কে এতদিন বোখাটে মনে হয়েছে, হাম্বড়া মনে হয়েছে, কিন্তু এরকম নিকৃষ্ট কলুষিত জিদের অধিকারী তা মনে হয়নি। আনমনে হাঁটতে হাঁটতে হঠাৎই একটা ডাক শুনে থামল। আব্বুকে দেখে বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। যদি কখনো খারাপ সম্মানহানিকর কিছু হয় ওর সাথে, এই মানুষটা সহ্য করতে পারবে তো? হয়তো পারবে না। অন্তু কি করবে তখন? শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল অন্তুর। আমজাদ সাহেব ভ্রু কুঁচকে এগিয়ে এলেন। এ জগতে আছিস তুই? অন্তু হাসার চেষ্টা করল। তুমি এসেছো নিতে? চলে যেতাম তো আমি। হাঁটতে হাঁটতে গম্ভীর হলেন আমজাদ সাহেব। সেই কখন থেকে এসে দাঁড়িয়ে আছি। পিয়ন যদি না জানাতো যে প্রফেসর ডেকেছেন তোকে, আমি তো চলেই যেতাম। অন্তু খেয়াল করলো আব্বু খুব ঘামছে। শীতের দুপুরের কড়া রোদ তো মোটেই নেই, তার মাঝেও মুখটা সিক্ত লাগছে। অন্তু বলল, আব্বু সোয়েটারটা খোলো। কেন? দরকার নেই। খুলতে বললাম খোলো। আমি দাঁড়াই, খোলো ওটা তুমি। কাল রাতে বোধ হয় প্রেসারের ওষুধ খাওনি, তাই না? কথায় গিয়েছিলে এখন? অন্তু কড়া কণ্ঠস্বর। আমজাদ সাহেব সোয়েটার খুললেন। অন্তু তা নিয়ে নিজের কনুইয়ে বাঁধিয়ে রেখে বলল, কোথায় গিয়েছিলে বলনি কিন্তু এখনো। আস্তে করে বললেন আমজাদ সাহেব, মুস্তাকিনের সাথে দেখা করে এলাম। তুমি তোমার পেরেশানি থেকে আমায় দূরে রাখতে চেয়ে কি প্রমাণ করতে চাও? যে আমি তোমার বাড়ির কদিনের অতিথি? তোমার দুঃখ কষ্টের কথা জানানো উচিত নয় আমায়? কোনো মতে উপর উপর হাসি মুখে ফর্মালিটি দেখিয়ে বিদায় দিলে মিটে যাবে, এমন কিছু নাকি? পাগলি খেপে গেছে। আমজাদ সাহেব হাসলেন। রিকশায় উঠেও অন্তু আর কথা বলছিল না, অথচ যতক্ষণ ওনার সাথে অন্তু বাইরে থাকে 2 বছরের শিশু হয়ে যায়। এটা কি আব্বু? ওটা কি? ওখানে কি হয়েছে? এটা কেন হয়েছে? দেখো কি হচ্ছে? এই সেই সব প্রশ্নের ভিড়ে টিকে থাকা মুশকিল হয় আমজাদ সাহেবের। রিকশার হুড তুলে দিলেন রোদ মুখে লাগছিল বলে। আনমনেই বললেন, পেরেশানি ছাড়া জীবন চলার উপায় নেই, এ তো লেগেই আছে। সেই সব যদি পিড়ি পেতে তোর কাছে বলতে বসি, তারপর নিজের ঝামেলায় তোকেও জড়িয়ে ফেলি, বাপ হিসেবে যে ছোট লোকিটা প্রকাশ পাবে আমার, তার দায় তুই নিবি? এসব কথা তোর কানে কেন দেব আমি?
এমনিই তো সারাদিন নিজের চেয়ে বেশি সংসারের চিন্তায় লেগে আছিস। বলেছি তোর কাজ শুধু পড়ালেখা করা। সংসারের চিন্তা করার ইচ্ছে থাকলে পরের বাড়ি পাঠিয়ে দিই। সংসারের টানা পড়ে নে ঘাড়ে তুলে দেবার হলে বাড়িতে রাখবো কেন তোকে? গম্ভীর স্বরে বলা কথাগুলোকে উপেক্ষা করে বলল অন্তু, তুমি তোমার লেকচার থামাও আপু। এটা তোমার ক্লাসরুম অথবা আমি তোমার ছাত্রী নই। বলবে না, একদম বলবে না। আমিও জানার জন্য মরে যাচ্ছি না। কথা শেষ করে দুজন দুজনের দিকে শক্ত চোখে তাকালো একবার। অন্তুর মতে বিকেল হলো দিনের সুন্দরতম সময়। সিঁড়ির নিচে পাটি বিছিয়ে বসেছিল সে। রাবেয়া পাশে বসেই চাউল খুঁটছিলেন। মার্জিয়া ধীর পায়ে এসে একবার কাপড় চোপড় নিয়ে গেছে। রাবেয়া বলতে চেয়েও চুপ রইলেন, এই অসময়ে গোসল করো না, পাছে আবার খিটখিট করে উঠবে মার্জিয়া। রাবেয়া অন্তুকে পেলে কোনো সময় চুপ থাকেন না। বোকা বোকা কথা বলে অন্তুর কাছে কড়া কথা শোনা অথবা নিজের অতীতের গল্প শোনানো, নয়তো হাসি মজা করেন। আজ চুপচাপ আনমনে চাউল খুঁটছেন। অন্তু বই রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে, চিন্তায় আছো নাকি? কেমন করে যেন একবার তাকিয়ে আবার চোখ নামালেন রাবেয়া। অন্তু ভ্রু কুঁচকালো, কাহিনী কি? চুপ করে আছো কেন? কি হয়েছে আম্মা? রাবেয়া নিচু স্বরে বললেন, ওই হারামি কাল রাতে বাড়ি আসেনি। কি যে করতেছে, কোথায় কি করছে আল্লাহ মাহবুদ জানে। আমার আর ভাল লাগে না এসব। বাড়ি আসেনি রাতে? আব্বু জানে? চুপ কর, আস্তে কথা কইতে পারিস না? মেয়ে মানুষ যে তুই। এদিক ওদিক তাকালেন রাবেয়া আতঙ্কিত চোখে। না, পারি না। আমি কোনো পাপ তো করিনি যে লুকাতে বিড়বিড় করতে হবে। গত রাতে বাড়ি আসেনি, আবার রাত আসতে যাচ্ছে। তুমি আব্বু বা আমায় জানানোর প্রয়োজন বোধ করনি কেন? মার্জিয়ার ঘরে ঢুকে দম আটকে এলো অন্তুর। জানালা দরজা কিছুই খোলেনি। শরীর ভালো যাচ্ছে না মার্জিয়ার। মার্জিয়া খুব সুফি মেয়ে, ঘর বাড়ি সবসময় চকচক করে তার বদৌলতে। আজ পুরো ঘর একটা পরিত্যক্ত গুদামের চেয়েও কম লাগছে না। বাথরুম থেকে আওয়াজ পেল মার্জিয়ার, দৌড়ে গেল। বেসিনের ওপর ঝুঁকে হরহর করে বমি করছে মার্জিয়া। অন্তু দ্রুত বাহু চেপে ধরল তার। কোনো মতে ধরে এনে বিছানায় শোয়ানো হলো তাকে। পাশে বসে বালিশ ঠিক করে দিয়ে লাইট জ্বালালো ঘরের। চারদিকে বন জঙ্গলের মতো হয়ে আছে। অন্তু মাসেও একবার এ ঘরে ঢোকে না। চারিদিকের হাল দেখে খুবই অবাক হলো। মার্জিয়ার কপালে হাত চেপে বলল, কি হয়েছে আপনার? এত শরীর খারাপ, কিছু বলেননি তো? নিজেকে কি ভাবেন আপনি? আর আমাদেরই বা কি ভাবেন? আমরা কি আপনাকে খেয়ে ফেলার মতো ওঁত পেতে আছি এমন মনে হয়? আপনার সাথে শত্রুতা করে 2-4 পয়সা পেলে তাও না হয় ভেবে দেখতাম আপনার সাথে শত্রুতা বজায় রাখার। মার্জিয়া চুপচাপ চেয়ে রইল। মার্জিয়ার কাছে এমন নমনীয়তা আশা করা যায় না। আস্তে আস্তে তার চোখ ভিজে গলা ভেঙে এলো। ও গতকাল সকালে বাড়ি থেকে বের হয়েছে, এখনো পর্যন্ত কোনো খবর নেই, আর ফোনটাও বন্ধ। অন্তুর চোয়াল শক্ত হলো। তা কাকে বলছেন? চেনেন আমাকে? আমার বাম্মা, আমি এই বাড়ির পাশের ঘরেই থাকি। তা কি জানেন আপনি? এসব পার্সোনাল কথা আমাদের অচেনাদের সাথে বলবেন না ভাবি। ক্ষতি করে বসলে তো আর উঠে আসবে না। গোপন কথা গোপন রাখুন। ভারী পা ফেলে বেরিয়ে এলো অন্তু ঘর থেকে। বোরখা পরে বেরিয়ে যাওয়ার সময় রাবেয়া হাই হাই করে উঠলেন, কোথায় যাচ্ছিস তুই? অন্তু, এই! অন্তু সোজা হেঁটে দরজার কাছে গিয়ে বলল, ডাকাতি করতে যাবে সঙ্গে? সাহস নেই তো তোমার অত, আমিই বরং যাই। রাবেয়া দীর্ঘ শ্বাস ফেললেন। অন্তুটা ভীষণ গম্ভীর, রাগ ও মেজাজ ভীষণ তিরিক্ষি। তিনি ভেবেছিলেন অন্তিক হয়তো আজকের মধ্যে ফিরে আসবে, জানানোর দরকার নেই কাউকে। অন্তুকে বললে তা তৎক্ষণাৎ আমজাদ সাহেবের কানে যাবে, একটা তামাশা হবে। খানিক বাদেই অন্তু কঠিন মুখে একইভাবে ফিরে এলো। রাবেয়ার কোনো কথার জবাব দিল না, সোজা মার্জিয়ার রুমে ঢুকে গেল। পেছন পেছন দৌড়ে এলেন রাবেয়া। অন্তু মার্জিয়ার হাতে প্রেগনেন্সি কিট ধরিয়ে বাথরুম অব্দি গিয়ে বলল, যান টেস্ট করে আসুন। মুখের দিকে চেয়ে থেকে সময় নষ্ট করবেন না, দ্রুত যান। রাবেয়া অবাক হলেন, অন্তু প্রেগনেন্সি কিট কিনতে গিয়েছিল? বললেন, আমি তো কিছুই বুঝিনি মার্জিয়া। তা শিওর হলেও তো আবার পরীক্ষা করার মতো উদ্ভট শখ জাগতো না আমার আম্মু। রাবেয়া চুপ রইলেন। একটু পর আবার নিজেই বিড়বিড় করলেন, অন্তিক কোনোদিনও রাত্রে বাইরে কাটায় না। আমার ভাল লাগতেছে না, কই গেছে? সন্ধ্যা লাগতে যাচ্ছে, এখনো আসলো না। অন্তু একবার তাকালো তার সরলা মায়ের মুখপানে, তাকে ভীষণ ভয় পান রাবেয়া। অন্তু চোখ আশ্বস্ত করে বলল, কিছু হয়নি, শান্ত হও তুমি।